আজকের আলোচনার বিষয়বস্তু খুব পরিষ্কার। আমার পাশের রাজ্য, পাশের দেশ বাংলাদেশের অস্থিরতা আর তার প্রভাব আমাদের এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কীভাবে পড়ছে। এই আলোচনার পূর্বে আমাদের দেশ ভাগ নিয়ে একটু কথা বলে নেওয়া দরকার। আমাদের দেশটা কী করে ভাগ হয়েছিল এটা শুনতে হবে। তার আগের যে গল্পটা সেটা হচ্ছে ভারত কবে পরাধীন হয়েছিল। আমাদের বোঝানো হয় সিরাজউদ্দৌলা নাকি ভারতের স্বাধীনতা, আর সিরাজউদ্দৌলা নাকি শেষ সম্রাট, স্বাধীন ভারতের সম্রাট। এটা সর্বৈব মিথ্যে। সিরাজউদ্দৌলা বাংলা ভাষা বলতে পারতো না। সিরাজউদ্দৌলা মুঙ্গেরের লোক ছিল, পশ্চিমবঙ্গের কেউ ছিল না। সিরাজউদ্দৌলার হাজারদুয়ারিতে যাবেন, একটা বাংলার নথি পাবেন না। সুতরাং সিরাজউদ্দৌলাকে হারিয়ে ক্লাইভ এখানে ব্রিটিশ সাম্রাজ্য শুরু করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেদিন থেকে আমরা পরাধীন হয়ে গেলাম। এটা নয়, এটা সত্য নয়। তার অনেক আগে আমাদের পরাধীনতা হয়েছে। বিদেশ থেকে শত্রু এসেছে, দেশ দখল করেছে, বারবার হেরে পরাজিত হয়েছে পৃথ্বীরাজের কাছে। ফিরে গেছে নিজের ভাই, আমাদের দেশের তার ভাই বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আমন্ত্রণ করেছে, পৃথ্বীরাজকে হারিয়েছে, দেশ দখল করেছে। সেই দিন থেকে ভারতের পরাধীনতা শুরু হয়েছে। ভারতে যখন স্বাধীনতার আন্দোলন শুরু হলো, সেই সময় সবাই ঠিক করলো ব্রিটিশকে দাঁড়াতে হবে, কারণ ব্রিটিশ তখন রাজত্ব করতো। কিন্তু ব্রিটিশ চলে গেলে কারা শাসন পাঠ নেবে, এইটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিল কিছু লোকের মধ্যে। সেই সময় বন্দে মাতরমের গান উঠলো, বিবেক বঙ্কিমচন্দ্রের। বন্দে মাতরমের মধ্যে ভারতবর্ষকে মা হিসাবে কল্পনা করা হলো। কিন্তু বিশেষ ধর্ম, তাদের কাছে মায়ের কোনো সম্মান নেই, তারা পিতৃতান্ত্রিক ধর্ম বিশ্বাস করে। সুতরাং তারা বললো আমরা বন্দে মাতরম বলবো না। স্থির হলো, হ্যাঁ, ভারত স্বাধীন হবে, ভারত ভাগ হবে, ধর্মভিত্তিক ভাগ হবে। কারণ মুসলমানরা আমাদের সঙ্গে থাকবে না, সবার সঙ্গে থাকবে না, তারা নিজস্ব দেশ চায়। মেনে না হলো। মাউন্ট ব্যাটেন মেনে নিলেন, জিন্না মেনে নিলেন, লিয়াকত মেনে নিল, নেহরু মেনে নিলেন, গান্ধীজি মেনে নিলেন। ভাগ হবে কি করে ভাগ করা যায়? একজনকে ডেকে নিয়ে আসা হলো, যিনি ভারতবর্ষে আসেনি, যিনি ভারতবর্ষের কোনো নেতৃত্বের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। কংগ্রেস এই সময় ব্রিটিশের দালালের মতো কাজ করতে শুরু করলো। সেই ভদ্রলোকের নাম র্যাডফিল্ড। তিনি এসে বললেন, মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছিল ভারত থেকে ভাগ করার জন্য তাকে। 2 মাসের মধ্যে তুমি ভাগ করে দাও ভারতবর্ষটাকে, কোন দেশকে যাবে? তিনি বললেন 2 মাস তো খুব অল্প সময়, কি করে ভাগ করবো? বলে ভাগ তোমায় করতেই হবে। তখন উনি বললেন আমার একটা শর্ত রয়েছে, আমি ভাগ করে দেবো, সেটা পরিবর্তন করা যাবে না। যে মানচিত্র আঁকলেন, তার মধ্যে মুর্শিদাবাদ কিন্তু ভারতবর্ষের দিকেই ছিল। খুলনা, আবার খুলনা যদিও হিন্দু প্রধান জায়গা ছিল, সেটা কিন্তু ওনার দেশভাগে কিন্তু সেটা কিন্তু পুরো পাকিস্তান দিকে ছিল। মেনে নেওয়ার শর্ত ছিল। সুতরাং মুর্শিদাবাদ ভারতবর্ষের দিকে এলো। গল্প এখানেই থেমে যেতে পারত। কিরকম হতে পারত? একটা হতে পারত নাগরিক এইদিকের দেশের মুসলিমরা ওইদিকে চলে গেল, ওইদিকের হিন্দুরা এদিকে চলে এলো, একটা স্বচ্ছ বন্টন হলো। তা হলো না। ওই দেশে অত্যন্ত অত্যাচার শুরু হলো। হিন্দু উদ্বাস পুরা এসে এই দেশে আশ্রয় পড়তে লাগলো। খাদ্য সমস্যা হলো 47-এর পরে, উদ্বাস্তু সমস্যা, চতুর্দিকে খাদ্য নেই, দুর্ভিক্ষ শুরু হলো। ঠিক একই হলো পশ্চিম পাকিস্তানে। সেখানে জৈন আর শিখরা অত্যাচারিত হয়ে এখানে আসতে শুরু করলো। এই অবস্থার মধ্যে 1942 সালে যখন কংগ্রেস অধিবেশন করছে, তখন ঠিক হলো এই যে দেশ দুটো মুসলিম কান্ট্রি হবে, তাহলে যে বাকি যে দেশটা থাকবে তার নাম কি হবে, সেটা কি দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াবে? সবাই বলে হিন্দুর দেশ হবে। তখন প্রশ্ন হলো, তাহলে জৈনরা যাবে কোথায়, তাহলে শিখেরা যাবে কোথায়, খ্রিস্টানরা যাবে কোথায়, পার্সিরা যাবে কোথায়? তখন কংগ্রেস অধিবেশনে ঠিক হলো, ঠিক আছে, দুটো মুসলিম কান্ট্রি, আর মধ্যে যে কান্ট্রিটা সেটা গায়ের মুসলিম কান্ট্রি, মুসলিম ব্যতীত সবার দেশ। এবং সেইভাবেই সংবিধানে লেখা হলো। ধর্মনিরপেক্ষতার কথা তখন আসেনি, কিন্তু এমনভাবে বন্টন ব্যবস্থা হলো
হিন্দুরা আসতে শুরু করলো, মুসলমান সম্প্রদায়ের মানুষ ওইদিকে যাচ্ছে না, এদিকে সংখ্যা বেড়ে যাচ্ছে, খাদ্যের অভাব হচ্ছে, অনটন। এই সুযোগ নিয়ে কমিউনিস্ট পার্টি খাদ্য আন্দোলন করলো, দেশে বিভ্রান্তি সৃষ্টি করলো এবং প্রচুর রকম খাদ্য আন্দোলন করে দেশটাকে আরো অরাজকতার মধ্যে ফেলার চেষ্টা করলো। এই সময় এত অত্যাচার দুই প্রদেশে, দুই পাকিস্তানে, তখন আমাদের দেশের শ্যামাপ্রসাদ মুখার্জি, বল্লভভাই প্যাটেল নেহরুকে বললেন, এটা কি হচ্ছে, ভারত ভাগের পর এত বড় ঘা কি করে সারবে? তখন লিয়াকত ছিলেন প্রধানমন্ত্রী, লিয়াকতকে ডাকা হলো, নেহরু লিয়াকত চুক্তি হলো, দিল্লি প্যাক্ট, একটা সব থেকে বড় সর্বনাশের প্যাক্ট। সেই দিল্লি লিয়াকত চুক্তিতে বলা হলো, যে দেশের সংখ্যাগুরু মানুষ তারা সংখ্যালঘু মানুষদের দেখবে, তাদের দেখভাল করবে, তাদের ধর্মাচরণের সুযোগ করে দেবে, তাদের ধর্ম পালনের সুযোগ করে দেবে, তাদের ধর্মস্থান রক্ষা করবে, কিন্তু সংখ্যাগুরুরা কিছু সুযোগ পাবে না। সেটা মেনে না হলো। যেদিন লিয়াকত চুক্তিকে পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়েছিল, সেই দিনকেই শ্যামাপ্রসাদ মুখার্জি পদত্যাগ করেছিলেন মন্ত্রিসভা থেকে। কারণ এটা হচ্ছে সংখ্যাগুরুদের জন্য ভারতবর্ষের একটা মৃত্যুবাণ। ভারতবর্ষের হিন্দুরা কিন্তু এখনো সেই লিয়াকত চুক্তির মতো সংখ্যালঘু আর সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাস করে। এখানে যে কোনো জায়গায় মাদ্রাসা তৈরি করা যায়, যে কোনো জায়গায় মসজিদ করা যায়, মাজার করা যায়, কিন্তু কোথাও সংস্কৃত শিক্ষা করার অনুমতি নেই। কিন্তু দুই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান কেউ লিয়াকত চুক্তিকে মান্যতা দেয়নি। সেখানকার মসজিদগুলো ভাঙতে শুরু করেছে, সেখানকার উদ্বাস্তু আসতে শুরু করেছে। 1971 সালে ভাষা আন্দোলনের নাম করে মুজিবুর রহমানকে সামনে রেখে যে স্বাধীনতা হয়েছিল, তারপরে প্রচুর হিন্দু নিধন হয়েছিল, প্রচুর হিন্দু এদিকে এসেছিলেন। আর এখন যে অবস্থা, আবার সেই ওই রিজার্ভেশনের আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলনকে শুরু করে আবার সেই ধর্মীয় আন্দোলন, আবার সেই জেহাদ, আবার সেই জামাতদের আন্দোলন, যে আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু হিন্দু শূন্য করার পরিকল্পনা। এই বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে, এটা কিন্তু কেউ ভাবতেই পারেনি। কারণ একসময় 32% হিন্দু ছিল পূর্ববঙ্গে, আর পূর্ববঙ্গের জমি ছিল 80% জমি ছিল হিন্দুদের। কারণ হিন্দুরা জমিদার ছিলেন, হিন্দুরা শিক্ষা দীক্ষায় উন্নত ছিল। বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপরে যে বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে, তারপরে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এর মধ্যে কোনো ইউনিভার্সিটি তৈরি হয়নি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আগে আরো আরো অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। হিন্দু হচ্ছে একটা সভ্যতা, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, জীবনের একটা আলো। সমস্ত ধর্মের মানুষ হিন্দু সভ্যতার মধ্যে এসে বিলীন হয়ে গেছে আর হিন্দু সভ্যতাকে সমৃদ্ধ করেছে। আপনারা অবাক হয়ে যাবেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সভ্যতা কত উন্নত ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে বখতিয়ার খিলজি এসেছিলেন একজন পেশেন্ট হিসেবে। তার গায়ে একটা অসুখ ছিল, সে অসুখে তার চামড়া খুলে খুলে পড়ে যেত। সারা পৃথিবী যেখানে যেখানে উনি গেছিলেন কোথাও সারেনি। শোনেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভালো চিকিৎসক রয়েছে, উনি এসেছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছিল যে কিছু রেস্ট্রিকশন আছে, আপনাকে এই রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। নবাবের খুব দম্ভ রাগ হয়েছিল, আমাকে রেস্ট্রিকশন। যাই হোক, তিনি রেস্ট্রিকশন মেনে চলেন। তাকে কিছু পুঁতি দেওয়া হয়, বলা হয় প্রতিদিন সেই পুঁতির গায়ে হাত বোলাবে। 1 মাস ধরে সেই পুঁতিটা হাত বোলানো হয়। হাত বোলানোর পরে যখন তাকে 1 মাস পরে যখন আবার চিকিৎসকরা দেখেন, তখন দেখেন তার সমস্ত রোগ সেরে গেছে। তিনি নিজেই অবাক হয়ে যান, কি করে সেরে গেল? শুধু পুঁতিতে হাত বোলাতে বলেছে, আমার রোগ সেরে গেছে। বেসিক্যালি সেই সময়ে সেই পুঁতির গায়ে কিছু অ্যালকালয়েড লাগানো ছিল, স্টেরয়েড বলে। এখন আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী আছি, তারা বিভিন্ন রকম মলম ব্যবহার করি স্টেরয়েডের। স্টেরয়েডটা জিনিসটা এমন, সেটা ক্রুড ফর্মে মুখ দিয়ে দেওয়া যায়, সেটা পেপটিক পারফোরেশন বা স্টমাকটা ফুটো করে দিতে পারে। সুতরাং তার ডোজ নিয়ন্ত্রণ করতে গেলে তাকে পেপারের মধ্যে, রঙের মধ্যে লাগিয়ে যদি হাত বলানো যায়, হাতের ট্রান্সমিশন করলে যে পরিমাণের ওষুধটা যাওয়া দরকার শরীরে, ঠিক সেই পরিমাণে ওষুধটা যাবে, তারপর ওষুধটা ছাড়বে, অথচ সাইড এফেক্ট হবে না। এতটা উন্নত ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। আপনারা ভাবুন, চিন্তা করুন,